হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড। আমরা প্রতিটি বিষয়ের টপিক ওয়াইজ যে আলোচনা করছিলাম, আজকের ক্লাসে আমরা দেখব যে আর্ট অ্যান্ড কালচারের পার্টিকুলারলি যে ভাস্কর্য বিষয়বস্তু বা স্কাল্পচার পড়াশোনা করছিলাম, এই প্রাচীন ইতিহাসের যুগ থেকে আস্তে আস্তে ট্রানজিশন আসছে মধ্যযুগীয় সংস্কৃতি উত্তর ভারতে কীভাবে প্রভাব বিস্তার করছে সেটা দেখব। আমরা এর আগে প্রাচীন যুগের স্থাপত্য ভাস্কর্যের যে ট্রানজিশন দেখছিলাম, সেখানে দক্ষিণ ভারতে দেখে নিয়েছিলাম হয়শলা, বিজয়নগর, পল্লবদের সময়, চালুক্যদের সময় মোটামুটি ট্রানজিশন দক্ষিণ ভারতে এসে যাচ্ছেই। উপর দিকে পাল, মানে পরবর্তী প্রাচীন যুগ বলা যেতে পারে। কিন্তু দিল্লিতে বা দিল্লির উপকণ্ঠ বা উত্তর ভারতে বলতে গেলে, বিশেষ করে সুলতানি যুগ যবের থেকে আসছে, সেই সময় ইসলামিক প্রভাব কীভাবে ভারতবর্ষের আর্ট অ্যান্ড কালচারকে ত্বরান্বিত করছে সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা দেখব। আজকে আমরা মূলত সুলতানি যুগে আর্ট অ্যান্ড কালচারের যে ট্রানজিশন সেই জায়গাটাকেই আলোচনা করব। চলো সেশনটা শুরু করে দিই। আমরা প্রথমেই যে জিনিসটা দেখব যে ভারতবর্ষে ইসলামিক শাসন ব্যবস্থা বা মুসলিম শাসন ব্যবস্থা এটা শুরু হচ্ছে ত্রয়োদশ শতাব্দীর দোরগোড়ায়, অর্থাৎ 1206 নাগাদ। আমরা প্রত্যেকেই জানি কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘুরি অ্যাটাক করে চলে যাচ্ছে, তারপরে তারই সেনাপতি কুতুবুদ্দিন আইবকের হাত ধরে ভারতবর্ষে উত্তর দিকে দিল্লির আশপাশ অঞ্চল দিয়ে এখানে দাস বংশ বা মামেলুক বংশের হাত ধরে এই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পাচ্ছে। আমরা এগুলো ছোটবেলায় কিংবা এখনো যখন মধ্যযুগের ইতিহাস পড়ি তখন সেই জায়গাটা পড়াশোনা করি। এরপরেই আমরা যে জিনিসটা দেখি যে ভারতবর্ষের ইতিহাসে বা ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় শুধুমাত্র রাজনৈতিক চেতনার যে ট্রানজিশন হচ্ছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক চেঞ্জেসও আসছে, এবং সেটা পার্টিকুলারলি উত্তর ভারতে বেশি করে প্রভাব বিস্তার করছে। এই জার্নিটা শুরু হচ্ছে দাস বংশের হাত ধরে, স্লেভ ডাইনেস্টির হাত ধরে, তারপরে ধীরে ধীরে একদম ক্রমানুসারে আসছে অন্যান্য রাজবংশগুলোর হাত ধরে। যেমন খিলজি বংশের হাত ধরে এসছে, তুগলক বংশের হাত ধরে আসছে, সৈয়দ বংশের হাত ধরে আসছে, এবং শেষমেশ লোদি বংশের হাত ধরে আসার পর আমরা জানি মুঘল সাম্রাজ্য চলে আসছে। অর্থাৎ একের পর এক এই যে দাস বা মামেলুক ডাইনেস্টি থেকে শুরু করে খিলজি, তুগলক, সৈয়দ, লোদি, একেই তো আমরা মূলত দিল্লির সুলতানেট বলে থাকি বা দিল্লির সুলতানি যুগ বলে থাকি। অর্থাৎ 1206 থেকে পানিপথের প্রথম যুদ্ধ 1526, এই সময়কালের মধ্যে কিন্তু ট্রানজিশন আসছে উত্তর ভারতে। ইসলামিক রাজনৈতিক চেতনা, ইসলামিক রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাচ্ছে, সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটও পাল্টাচ্ছে। প্রায় 300 বছরের এই সময়কাল জুড়ে, প্রায় 300 বছরের এই সময়কাল জুড়ে চেঞ্জ হচ্ছে। যারা শাসক তারা একের পর এক আসছেন, যাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে গোটা উত্তর ভারত জুড়ে শুধুমাত্র রাজনৈতিক যে ডাইমেনশন আছে তা শুধুমাত্র তার প্রেক্ষাপট পাল্টাচ্ছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে শিল্পকলা, সংস্কৃতি এবং স্থাপত্য ভাস্কর্য এই সমস্ত কিছু কিন্তু ধীরে 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 চেঞ্জ হচ্ছে। এখানে যদি বিশেষ করে কতগুলো বৈশিষ্ট্য দেখা যায় যে কি চেঞ্জেস আসছে, তাহলে দেখতে হবে প্রথমেই যে মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জ যেগুলো এসছিল সেটা হচ্ছে মনুমেন্টাল আর্কিটেকচারের একটা কাঠামোগত পরিবর্তন আসছে, এবং ভাস্কর্যগত যে চর্চা, যে শৈলী, যে ডিজাইন, তারও পরিবর্তন আসছে মূলত এই সময়কালটাতে। The structure commissioned during this era were initially modeled on Islamic architectural features, অর্থাৎ পারস্য আরবীয় থেকে শুরু করে পশ্চিমী দিক থেকে যে ইসলামিক কালচার আসছিল ভারতবর্ষের দিকে, সেই ইসলামিক কালচারটা কিন্তু আফগানিস্তান ওই সব সাইড থেকে যে ইসলামিক প্রভাব আসছিল তার সরাসরি প্রভাব কিন্তু পড়ছে আর্কিটেকচারের ওপর। অর্থাৎ ইসলামিক প্রভাব সরাসরি স্থাপত্যবিদ্যাতেও পড়ে যাচ্ছে।
বাট এই যে ৩০০ বছরের যে শাসন ব্যবস্থা বিভিন্ন রাজবংশের হাত ধরে আসছে, এবং এরা তো কেউই লুটপাট করে অন্য দেশে চলে যায়নি, তারা তো এই দেশের মধ্যেই তারা সাম্রাজ্য বিস্তার করে নিজেরা এদেশেই স্থায়ীভাবে বসবাস করতো, রাজত্ব পাঠ দেখতো। ন্যাচারালি এই দেশের স্থানীয় যে প্রভাব, এই দেশের নিজস্ব যে কালচার সংস্কৃতি, কোথাও না কোথাও কিন্তু তাদের সংস্কৃতির সঙ্গে কোথাও না কোথাও মিশ্রিত হয়ে গেছে। অর্থাৎ নতুন করে ধীরে 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 যত দেখব দিল্লিতে এই সুলতানি যুগের যে ইসলামিক প্রভাব ধীরে ধীরে যখন আসছে, পরবর্তীকালে সেটা দেখা যাবে ভারতবর্ষের যে মূল সংস্কৃতির ধারা তার সঙ্গে মিশ্রিত হয়ে নতুন এক ভারতীয় ইসলামিক আর্কিটেকচারাল ফর্ম ধীরে ধীরে এস্টাবলিশড হয়ে যাবে এই সময়কালে। এই ছবিগুলোই তার উদাহরণ, এই স্থাপত্যগুলোই তার উদাহরণ। যেমন কুতুব মিনারকে যদি আমরা দেখি, তার একটা স্ট্রাকচারাল ফরম্যাট পাল্টে যাচ্ছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে আগে এই ধরনের স্থাপত্য ভাস্কর্য দেখতে পাওয়া যায়নি। ঠিক আছে। আবার যদি আমরা আলাউদ্দিন খিলজির সময়কার যে কুতুব কমপ্লেক্স রয়েছে, টোম্ব রয়েছে, মাদ্রাসাগুলো রয়েছে, সেগুলো যদি দেখি তাহলেও দেখব তাতেও কিন্তু একটা ইসলামিক স্ট্রাকচার প্রভাব রয়েছে। আবার যদি আমরা দেখি গিয়াসুদ্দিন তুগলকের সময় তুগলকাবাদের যে ফোর্ট, যে দুর্গ, তাতেও দেখতে পাবো কিন্তু ওই ইসলামিক প্রভাব রয়েছে। তো ধীরে ধীরে তাকিয়ে দেখো এখানে কোথাও না কোথাও ভারতীয় সংস্কৃতি কিন্তু ব্লেন্ড হচ্ছে। স্যার কেন বললেন? টেরাকোটা কালচারের প্রভাবও কিন্তু মিশ্রিত হচ্ছে। আমরা এগুলো আলোচনা করবো আরো ডিটেলে। তুমি যদি দেখো, যদি আরেকটু জাহামহল, লোদি ডাইনেস্টির সময় যদি এই মহলটা দেখো, তাহলে দেখবে এই মহলটাও কিন্তু আস্তে আস্তে আরো শেষের দিকে যখন যাচ্ছি, দেখো অন্যরকম রূপ আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়া ইসলামিক থেকে ধীরে ধীরে কিন্তু ইন্দো কালচার মিলেমিশে গিয়ে ইন্দো ইসলামিক কালচারের একটা ব্লেন্ড তৈরি হয়ে যায়। এই ছবিগুলো যদি ধীরে ধীরে দেখা যায় তাহলে বোঝা যাবে। এবং এই সময়কালে রাজস্থানের বেশ কিছু দুর্গ কিংবা একই সমসাময়িক যে উত্তর ভারতের এই যে মালওয়া অঞ্চল, বুন্দেলখণ্ডী অঞ্চলে যে সব শাসকরা ছিলেন, সেই সব স্থানীয় যে আর্ট অ্যান্ড কালচার, যে দুর্গ বা যেসব ফোর্ট তৈরি হয়েছে, তুমি সেখানেও যদি দেখো সেই জায়গাগুলো, তারাও কিন্তু ডাইমেনশন কোথাও না কোথাও কিন্তু ব্লেন্ড হচ্ছে, মিশ্রিত কালচার আসছে। The Delhi Sultanate played a pioneering role in introducing two major structural elements. দিল্লির সুলতানি যুগের এই শাসকদের হাত ধরেই কিন্তু দুটো প্রধান বিষয়বস্তু এই স্থাপত্য ভাস্কর্য শিল্পের মধ্যে ভারতীয় কালচারে কিন্তু ইনক্লুড হচ্ছে, যেটা এর আগে ভারতবর্ষে হয়নি। এক, টোম কালচার। টোম মানে বাংলায় গম্বুজ বলে। তাকিয়ে দেখো, এই যে ডোম, এই যে ডোম, এই যে ডোম, এই গম্বুজ যে স্ট্রাকচারটা, এটা কিন্তু ভারতবর্ষের আগে দেখা যায়নি। এখন বিভিন্ন মন্দির টন্দিরে বর্তমান সময়কালে দেখতে পাওয়া যায়, বিভিন্ন বড় বড় যেসব প্যালেস রয়েছে সেসব জায়গায় তো দেখতে পাওয়া যায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালও তুমি দেখতে পাও ওপর দিকে রয়েছে, তার সঙ্গে তো আবার ইউরোপিয়ান কালচারও মিশছে। সেটা তো একদম মডার্ন যুগের যখন আমরা পড়বো, চর্চা করবো, তখন সেগুলো দেখতে পাবো। এই যে ডোম কালচার, গম্বুজ, সেগুলো কিন্তু আগে দেখা যায়নি। এটা আসছেই ইসলামিক শাসকদের হাত ধরে, রাদার দিল্লির সুলতানদের হাত ধরে। আর দুই হচ্ছে পয়েন্টেড আর্চ অ্যান্ড ট্রু ভাইজার সিস্টেম। মানে এটা হচ্ছে এক ধরনের ছুঁচলো, এই যে পিলার সিস্টেম দেখতে পাচ্ছ, ছুঁচলো মুকলা যে পিলার টাইপের, যে স্তম্ভ টাইপের জিনিসগুলো, এই রকম ছুঁচলো জিনিসপত্র আগেও পিলার ছিল। অশোকের সময় তোমরা পিলার দেখেছি, স্তম্ভ। তো সেই স্তম্ভটা কিন্তু একদম চোং টাইপের ছিল, নিরেট ছিল, কোনো রকম ভাবে কিন্তু তার বেদ, তার রেডিয়াসের কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জেস আসেনি। কিন্তু ইসলামিক সময় যদি দেখি, তত ওপর দিকে উঠবে তত এটা কি হবে, কোন শেপের আসবে, শঙ্কু শেপের আসবে, কোন শেপের চলে আসবে। এই যে স্টাইলটা, এটা কিন্তু পুরোপুরি চলে আসছে ইসলামিক বা দিল্লির সুলতানি শাসকদের হাত ধরে। এবং এইটা ধীরে 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 কিন্তু বিভিন্ন অন্যান্য ধর্মের যে পীঠস্থান যেসব জায়গাগুলোতে রয়েছে, সেই সব জায়গাতেও কিন্তু এটা
পরবর্তীকালে চর্চা করা হচ্ছে। বেশ কিছু হিন্দু এবং জৈন মন্দিরে এই ধরনের আর্কিটেকচারাল স্টাইল পরবর্তীকালে কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে। অর্থাৎ সংস্কৃতি ধর্মের ভেদাভেদ তো মানুষ করে, কিন্তু যারা শিল্পচর্চা করে তাদের তো মনের কোনো বাঁধন নেই, তারা কিন্তু এইগুলোর উপর প্রভাব বিস্তার হচ্ছে এবং সেগুলো মিলেমিশে একাকাণ্ড হচ্ছে। এটা রাজনৈতিক কারণও হতে পারে, হোয়াট এভার, সে তর্কে যাচ্ছি না আমরা। কিন্তু ফ্যাক্ট হচ্ছে শিল্পকলা কিন্তু মিশ্রিত হচ্ছে, চর্চা মিশ্রিত হচ্ছে। এই যে নতুন করে নতুন একটা আঙ্গিককে গ্রহণ করা হচ্ছে এই স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার মাধ্যমে, এই গ্রহণটা একটা অন্য রকম আর্ট অ্যান্ড কালচারকে ইন্ট্রোডিউস করছে ভারতবর্ষের বুকে, যেটা কাঠামোগত দিক থেকে কিন্তু অনেকটা বড় ছিল, অনেকটা তার দৈর্ঘ্য লম্বাইতে অনেকটা বড় ছিল এবং বেশ শক্তপোক্ত বিল্ডিং হতো। মানে তার ভিত, তার বেদ, তার যে মানে 5 ইঞ্চির দেওয়ালা 10 ইঞ্চির দেওয়ালা যে পার্থক্য, মানে তার স্ট্রং ছিল, অনেকটা স্ট্রেংথ দিয়েছিল। ধীরে ধীরে এই ইসলামিক যে শিল্পকলার যে স্টাইল, এটা ধীরে ধীরে আঞ্চলিক শিল্পকলার সঙ্গেও কিন্তু মিলেমিশে যায়। যেটা বলছিলাম, লোকাল মোটিভ, লোকাল ডিজাইন, এই যে বলছিলাম টেরাকোটা কালচার, ধীরে 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 মিশ্রিত হয়ে যায় এবং এই কালচারটা, ইসলামিক যে স্টাইলটা, সেটাও কিন্তু পপুলার হয়ে যায় আঞ্চলিকতার মধ্যে। অর্থাৎ আঞ্চলিক যে স্টাইলগুলো সেটাও যেমন ইসলামিক স্টাইলে ব্লেন্ড হয়েছে, আবার লেনদেন তো একপাক্ষিক হয় না, দুই পাক্ষিক হয়ে থাকে, দ্বিপাক্ষিক হয়ে থাকে। তো নানা রকম পরীক্ষা নিরীক্ষা মারফতে নতুন নতুন জিনিসগুলো কিন্তু ইনোভেশনের কাজে চলেছে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে। ফর ইনস্ট্যান্স দেখা যাবে, যদি আমরা বাস্তবে বিভিন্ন রকম এই ধরনের স্থাপত্যকলা দেখি, তাহলে দেখব এই যে ডোম যেগুলো দেখতে পাচ্ছি, গম্বুজ যাকে বলছি আমরা, সেইগুলো ডবল ডবল ছিল। অর্থাৎ ভিতর দিকে তুমি যেমন দেখতে পাচ্ছ, মানে তুমি যদি গেটের ভেতর দিয়ে ঢুকে ওপর দিকে তাকাও, তাহলে এখানে যেমন দেখতে পাচ্ছ একটা, আউটার সাইডেও এটা রয়েছে। অর্থাৎ ডুয়াল স্ট্রাকচার বা ডবল গম্বুজ সিস্টেম দেখা যাচ্ছে। ডবল ডোম was developed to reconcile exterior with the interior proportion, অর্থাৎ ভিতর এবং বাহিরের অনুপাত ঠিকঠাক রাখার জন্য এবং তার জাঁকজমককে ঠিকঠাক করে পোর্ট্রে করার জন্য এবং সাইন্টিফিক্যালিকালিও তৈরি হওয়ার জন্য, স্ট্রাকচারাল বন্ডিং ঠিকঠাক রাখার জন্য এইগুলো কিন্তু তৈরি করা হতো এবং যার জন্য এখানে বেশ কিছু অর্নামেন্টেশনকে ব্যবহার করা হতো। যেমন ব্যবহার করা হতো খুব নামি দামি মণিমুক্ত কিংবা ইম্পর্টেন্ট কোনো দামি পাথর, টাইলস যেগুলো বলা হয়, বিভিন্ন রকম মানে ইম্পর্টেন্ট কাঁচের ব্যবহার করা হতো, কিংবা তোমার আরও ঝকঝকে কোনো রকমভাবে কালারফুল পার্টিকুলার কোনো পাথরের ব্যবহার করা হতো এই ধরনের আর্কিটেকচারের মাধ্যমে। যদি ইম্পর্টেন্ট স্যার উদাহরণ দিন, যে দিল্লির সুলতানির সময়তে কতগুলো ইম্পর্টেন্ট এরকম মনুমেন্ট যেগুলো রয়েছে, যেগুলো খোদ এই ধরনের যে আর্ট অ্যান্ড কালচার পাল্টাচ্ছে তার উদাহরণ ইতিহাসে বয়ে নিয়ে আসছে, তার উদাহরণ দিন। তাহলে প্রথমে মনে রাখতে হবে, যেটা প্রথমে বলছিলাম, কুতুব মিনারের কথা। কুতুব মিনার যারা গেছো দেখতে তারা জানোই এরকম টাইপের শেপ কুতুব মিনার। 2, আলাই দারওয়াজা এরকম টাইপের দেখতে, তাকেই দেখো, সবই কিন্তু ইসলামিক প্রভাব রয়েছে, সেটা তোমরা পরিষ্কার বুঝতে পারছো। 3, কুয়েত উল ইসলাম মস্ক, তাকেই দেখো। এছাড়া তুগলকদের যে ফোর্টের কথা বলছিলাম গিয়াসুদ্দিন তুগলকের সময়, এইটা। এছাড়া হজ খাস কমপ্লেক্স, এছাড়া ফিরোজ শাহ কোটলার যে দুর্গ, সবই কিন্তু ইম্পর্টেন্ট উদাহরণ। এছাড়াও লোদি ডাইনেস্টির সময় বেশ কিছু টম্বস ছিল, যেগুলো কিন্তু এই ধরনের আর্ট অ্যান্ড কালচারকে একটা উদাহরণ দেয় বা গ্লোরিফাই করে। এছাড়াও বলা যেতে পারে বেশ কিছু ইম্পর্টেন্ট বাগান, যাকে বলা হয় না বাগ, বিভিন্ন রকম যে বাগানগুলো ছিল, যারা রাজ দরবারের যেসব সুলতানরা যারা ছিল, বিভিন্ন রকম মনুমেন্ট যেমন বানিয়েছে, বড় বড় মনুমেন্ট বানিয়েছে, তেমনই বেশ কিছু বাগানে তারা বাগান বানিয়েছে এবং সেখানে সাজানো গোছানোর জন্য, সৌন্দর্যায়নের জন্য তারা আবার টোম বানিয়েছে। এছাড়াও সেখানে বেশ কিছু স্টেপ ওয়েলস রয়েছে, মাদ্রাসা বানিয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলোও কিন্তু এখানকার যে এই মাদ্রাসা বানাবার জন্য যে স্ট্রাকচারগুলো, সেইগুলোও কিন্তু কোথাও না কোথাও সুলতানি যুগের যে সভ্যতা
তাকে কোথাও না কোথাও কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টেছে তাই নয়, সভ্যতাও যে আস্তে আস্তে চেঞ্জ আসছে, সভ্যতার যে সন্ধিক্ষণ বলা যেতে পারে, সেটাকে চিত্রায়িত করছে এই ধরনের আর্ট অ্যান্ড কালচারের চর্চা। এছাড়াও দেখা যাবে যে পার্টিকুলারলি টেরাকোটা কালচার এর মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, আঞ্চলিক এবং গ্রামীণ অঞ্চলে কিন্তু এই টেরাকোটা কালচারটা ইসলামিক কালচারের সাথে ব্লেন্ড হয়ে গিয়ে নতুন এক ইন্দো ইসলামিক স্টাইল এই স্থাপত্য ভাস্কর্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। এর মারফত যেটা বোঝা যাচ্ছে যে লোকাল ট্র্যাডিশন, লোকাল চর্চা এ কিন্তু পুরোপুরি ধুয়ে মুছে দেয়নি তৎকালীন শাসকরা। রাদার তারা লোকাল কালচারগুলোর সঙ্গে তাদের যে আইডিওলজি, তাদের যে ইসলামিক কালচারকে ব্লেন্ড করে দিয়ে নতুন এক ধরনের ইন্দো ইসলামিক কালচারকে তারা প্যাট্রোনেজ করেছে, অর্থাৎ পৃষ্ঠপোষকতা তারা বহন করেছে, এবং সঙ্গে সঙ্গে তারা এক নতুন যুগের সংস্কৃতি, শিল্পচর্চার নিদর্শনের ছাপ তারা রেখে গেছে এই সন্ধিক্ষণের সময়। দিল্লির সুলতানেট পিরিয়ড ওয়াজ নট জাস্ট আ পলিটিক্যাল ট্রানজিশন বাট অলসো আ সিভিলাইজেশন টার্নিং পয়েন্ট ওয়ার দ্য কনফ্লুয়েন্স অফ হিন্দু অ্যান্ড ইসলামিক আর্টিস্টিক ট্র্যাডিশনস প্রডিউসড আ হাইব্রিড কালচারাল আইডেন্টিটি। দ্যাট মিনস এই যে দিল্লির সুলতানি যুগ শুধুমাত্র রাজনৈতিক যে প্রেক্ষাপট পাল্টাচ্ছে, উত্তর ভারতে হিন্দু সাম্রাজ্যবাদকে উঠিয়ে দিয়ে নিপাতে একদম সমূল নিক্ষেপ করে দেওয়া হচ্ছে তা নয়, শুধু নিপাত করা হচ্ছে তা শুধু নয়, সভ্যতার যে বহমানতা তারও কিন্তু চেঞ্জেস আনছে এটা। এবং সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু মুসলিম কালচারের কিন্তু এটা কোথাও না কোথাও সাংস্কৃতিক হাইব্রিড মডেল তৈরি হচ্ছে এই সময়। ঠিক আছে, যেটা বারবার করে বলছি, ইন্দো ইসলামিক স্টাইল যে যুগে শুরু হচ্ছে সেটাই কিন্তু সুলতানি যুগে, পরবর্তীকালে দেখা যাবে সেটা আরো অন্যতম উচ্চতায় চলে যাবে, সেটা হচ্ছে মুঘল যুগে। ঠিক আছে, যাই হোক, আমরা ওভারঅল এতক্ষণ যে পড়াশোনাগুলো করলাম সেটা যদি একবার ইন শর্ট জিস্ট দেখে নিই, তাহলে কি দেখব? দেশীয় কালচার যা ছিল তার সঙ্গে ইসলামিক কালচারকে কোথাও না কোথাও ব্লেন্ড হয়ে যাচ্ছে। দেশীয় কালচারের শুরুর দিকে যখন সুলতানি পিরিয়ড আসা শুরু হচ্ছে, সেই সময় ইসলামিক প্রভাব বেশি করে পড়ছে। পরবর্তীকালে দেশীয় কালচারের সঙ্গে এতটাই মিলেমিশে যাচ্ছে যে নতুন এক ধারা তৈরি করে দিচ্ছে। শুরুর দিকে দাসবংশের সময় সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছি আমরা ইসলামী স্থাপত্য শৈল পুরোপুরি অনুসরণ করা হচ্ছে। যুগ পাল্টাচ্ছে, দেখা যাচ্ছে অন্য রাজবংশগুলো যেমন খিলজি, তুগলক, সৈয়দদের সময় দেশীয় শিল্পরীতির সঙ্গে একটা মিশ্রণ ঘটছে। এরপর পার্টিকুলার লোদি রাজবংশের সময় দেখা যাচ্ছে যে ইন্দো ইসলামীয় কালচার নতুন ফরম্যাট তৈরি হয়ে যাচ্ছে এই সময়কালে। অর্থাৎ দিল্লির সুলতানেট বা সালতানেটের যে স্থাপত্য শৈলী তা দেশীয় থেকে ইন্দো ইসলামের শৈলীতে ধীরে 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 অভিযোজিত হচ্ছে, বিবর্তিত হচ্ছে সভ্যতা, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা, রাজনীতি এবং শিল্পচর্চার মাধ্যমে। আমরা আজকে এই সুলতানি যুগের যে পার্টিকুলার কালচার বা ভাস্কর্য কিভাবে চেঞ্জ হচ্ছে তার গল্প এক ঝলকে দেখে নিলাম। আমরা পরের দিনের টপিকে দেখে নেব যে মুঘল যুগে এই ভাস্কর্য চর্চা কিভাবে আরেকটু ডেভেলপ হচ্ছে। আমরা এরম করেই কিন্তু প্রতিটা বিষয়কে নিয়ে আলোচনা করছি ইন ডিটেল, বাংলা এবং ইংরাজি ভাষার মাধ্যমে। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে যাও। নোটপত্র সমস্ত ওখানে দিয়ে দেওয়া হচ্ছে। আর যারা যারা পুরনো তাদেরকে বলে রাখছি এবং নতুন তাদেরকেও বলে রাখছি, আমরা কিন্তু খুব শীঘ্রই মক নেওয়া শুরু করব। তোমাদের পড়াশোনার জন্য ক্লাস দেওয়া এবং নোট দেওয়া সবই চলছে, কিন্তু সমস্ত বিষয়, শুধুমাত্র ইতিহাস নয়, অ্যানশিয়েন্ট, মেডাইভেল, মডার্ন, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সমস্ত বিষয়গুলোর ওপরই কিন্তু ক্লাস চলছে। তুমি আবার প্লেলিস্ট চেক করতে পারো। যারা নতুন এসছো তারা রেগুলার ক্লাস করো। মক শুরু করে হচ্ছে, কিন্তু সেগুলো পারফর্ম করতে হবে। ধীরে 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 কিন্তু নিজের বেস স্ট্রং করো। মনে রেখো, WBCS মিনস WBCS, সিভিল সার্ভিস মিনস সার্ভিস। একে ভুংচাং করে পড়লে হবে না, পড়তে থাকো, হতে থাকো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।